আজকে আমরা পড়ব হচ্ছে কবি সুফিয়া কামালের একটি কবিতা তাহারি পরে মনে। আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে ১৯৩৫ খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকা এটি প্রথম প্রকাশিত হয় এবং এই কবিতায় হচ্ছে কবির ব্যক্তিজীবনের দুঃখময় জীবনে ছায়াপাত ঘটেছে। তার স্বামী যে ছিলেন অর্থাৎ সৈয়দ নেহাল, তিনি ছিলেন হচ্ছে কবির বলা যায় উৎসাহদাতা এবং হচ্ছে তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক। তো তার বিদায় স্মৃতিতে হচ্ছে এই কবিতায় কবির অর্থাৎ কবি সুফিয়া কামালের মানসিক অবস্থার চিত্র ফুটে উঠেছে। তিনি হচ্ছে মূলত শীতের বিদায় স্মৃতিতে হচ্ছে তিনি এই কবিতাটা রচনা করেছেন। আমরা যদি দেখি ফার্স্ট লাইন আমরা দেখতে পারবো কবি বলেছেন যে কবিকে বসন্তের আগমন উপলক্ষে বন্দনা গান রচনার অনুরোধ করা হয়। অর্থাৎ কবিতার শুরুতে বক্তা কবিকে প্রশ্ন করছেন যে বসন্ত এসে গিয়েছে কিন্তু কবি এখনো নীরব কেন। অর্থাৎ আমরা জানি যে বসন্ত আসলে কবিরা নতুন গান, কবিতা ও বন্দনার মাধ্যমে ঋতুর সৌন্দর্য উদযাপন করেন। তাই বক্তা আশা করেন যে কবিও বসন্তকে নিয়ে নতুন গান লিখবেন এবং হচ্ছে এর মাধ্যমে বসন্তের প্রতি মানুষের স্বাভাবিক ও আনন্দ উচ্ছ্বাস প্রকাশ পাবে। এরপর তিনি বলেছেন যে কবি জানতে চান প্রকৃতিতে বসন্তের চিহ্ন, ফুল, মুকুল, সুগন্ধ এসেছে কিনা। অর্থাৎ আমরা জানি যে বসন্ত ঋতু যখন আসে তখন হচ্ছে বাতাবি লেবুর ফুল, আমের মুকুল ও দক্ষিণা বাতাস আমরা অনুভব করতে পারি। মূলত এগুলোই হচ্ছে বসন্ত আগমনের পরিচিত লক্ষণ। এতে বোঝা যায় যে কবি হচ্ছে প্রকৃতির ক্ষুদ্র পরিবর্তনশীল নিয়েও প্রতিও সংবেদনশীল। তিনি প্রকৃতির মাধ্যমে নতুন আগমন অনুভব করতে চান। তারপর যদি আমরা দেখি তিনি বলেছেন যে কবির মন প্রকৃতির দিকে নয়, এক আদর্শ ও গভীর প্রত্যাশার দিকে নিবদ্ধ। অর্থাৎ তিনি হচ্ছেন বসন্ত এসে গেছে কিন্তু প্রকৃতির সৌন্দর্যে তিনি মগ্ন নয়, বরং তার মন অন্যদিকে অজানা ভাবনায় হচ্ছে স্মৃতি বা প্রত্যাশায় ডুবে আছে। এই মানসিক অবস্থার কারণে তিনি বসন্তের আনন্দ পুরোপুরি হচ্ছে উপভোগ করতে পারছেন না। তারপর তিনি বলেছেন যে তিনি যেন কারো আগমনের প্রতীক্ষায় আছেন এবং সেই সংবাদ শোনার অপেক্ষা করছেন। অর্থাৎ কবি প্রশ্ন করেন তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। এই কথাগুলো আসলে ইঙ্গিত করে যে তিনি যেন আগমনের অপেক্ষা করছেন। এটি বাস্তব কোনো ব্যক্তি হতে পারে, আবার তার কল্পনার কোনো আদর্শও হতে পারে, বা হচ্ছে স্বপ্ন বা প্রেরণার প্রতীকও হতে পারে। আমরা যদি ৫ নম্বর পয়েন্টে দেখি, তিনি বলেছেন যে অনুরোধ সত্ত্বেও কবি বসন্ত বন্দনা রচনা করতে আগ্রহী নন। অর্থাৎ বক্তা হচ্ছে কবিকে বসন্তের গান লেখার জন্য অনুরোধ করছেন, বাট তিনি আগ্রহী না। তিনি হচ্ছে তার যে মন অন্য আবেগে আচ্ছন্ন। এতে বোঝা যায় যে মানুষের মনের অবস্থা কখনো বাইরের সৌন্দর্যে বেশি প্রভাবশীল হতে পারে। তারপর তিনি বলেন যে বসন্তকে আনতে বা স্মরণ করতে তার গানের প্রয়োজন নেই, বসন্ত নিজেই এসেছে। অর্থাৎ প্রকৃতির নিয়ম অনুযায়ী আমরা জানি যে গ্রীষ্ম পর বর্ষা এভাবে করে এক একটা ঋতু আসে, তেমনই হচ্ছে বসন্ত এসেছে। বসন্তকে আগমনের জন্য কোনো নতুন করে গান লিখতে হবে না, প্রকৃতির নিয়ম অনুযায়ী বসন্ত নিজের সময়েই চলে আসবে। তাই তিনি বলেছেন যে এই লাইনের মাধ্যমে কবির বিনয় প্রকৃতির স্বাভাবিক নিয়মের প্রতি বিশ্বাস তিনি প্রকাশ করেছেন। তারপর তিনি বলেছেন বক্তা মনে করেন কবি হয়তো বসন্তের প্রতি অভিমান করেছেন। অর্থাৎ বক্তা যখন হচ্ছে কবিকে অনুরোধ করছিল বসন্তের গান লেখার জন্য, তখন কবি আগ্রহী ছিলেন না। তখন তিনি এই মন্তব্যটি করেন যে হচ্ছে বক্তা ভেবেছে যে বসন্তের প্রতি মেবি কবির কোনো অভিমান রয়েছে, বাট এমনটা না। কবির নীরবতা ও অনাগ্রহ দেখা দেয়, কিন্তু তিনি বসন্তের প্রতি অভিমান করে আছেন বিষয়টা এমন নয়। কারণ বসন্ত হচ্ছে একটা আনন্দময় ঋতু। আমরা জানি, আমরা হচ্ছে দক্ষিণা বাতাস অনুভব করতে পারি, গাছে হচ্ছে নতুন পাতা গজাতে দেখি। তো কিন্তু কবি এগুলোরই প্রশংসা করেছেন। আমরা ৮ নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি কবি বলেছেন তিনি বসন্তকে উপেক্ষা করেননি, প্রকৃতি বসন্তের সৌন্দর্য পূজা যথারীতি চলছে। অর্থাৎ প্রকৃতির নিয়ম অনুযায়ী বসন্ত এসেছে, বসন্তকে আগমন করতে কবি বিশেষ কিছু দরকার নেই। প্রকৃতিতে যখন আমরা নতুন ফুল করি রূপ দেখতে পাবো, তখন ওভাবেই তিনি ওগুলো দিয়ে হচ্ছে তিনি বসন্তকে স্বাগত জানাচ্ছে। অর্থাৎ প্রকৃতি নিজেই হচ্ছে বসন্তের বন্দনা করছে। তারপর যদি আমরা ৯ নম্বর পয়েন্টে দেখি, তিনি বলেছেন যে বসন্তের ফুল, গন্ধ ও সৌন্দর্য প্রকৃতিতে পূর্ণরূপে প্রকাশিত হয়েছে। অর্থাৎ বসন্তের আগমনে চারপাশে ফুল ফুটেছে, গাছে নতুন পাতা গজিয়েছে, তারপর হচ্ছে বাতাসে একটা সুগন্ধ মিষ্টি একটা সুবাস আমরা পাচ্ছি। আমরা যদি ১০ নম্বর পয়েন্টটা দেখি, ১০ নম্বর পয়েন্টে কবি বলেছেন যে তবু কবির মনে বসন্তের আনন্দের চেয়ে একটি স্মৃতি বেশি প্রভাব ফেলেছে। অর্থাৎ মানুষের মন বর্তমান আনন্দের চেয়ে অতীতের স্মৃতিতে বেশি ডুবে থাকে। কবির ক্ষেত্রেও তাই হয়েছে। তাই তিনি হচ্ছে পুরোনো দিনের যে স্মৃতিগুলো ওগুলো মধ্যে তিনি ডুবে আছেন। অর্থাৎ সেই বসন্তের যে আনন্দ সেটাকে উপভোগ করেও করতে পারছেন না। আমরা যদি ১১ নম্বর পয়েন্টটা দেখি, আমরা দেখতে পাবো তিনি মাঘ মাসের সন্ন্যাসীর মতো বিদায়ী শীতের কথা ভুলতে পারছেন না। অর্থাৎ কবি মাঘ মাসকে সন্ন্যাসীর বলে অভিহিত করেছেন। সন্ন্যাসী যেমন নিঃশব্দে চলে যায়, তেমনই হচ্ছে শীত নিঃশব্দে বিদায় নিচ্ছে। অর্থাৎ শীতের যে শান্ত সংযত যে রূপটা তা প্রকাশ পেয়েছে। আমরা ১২ নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি তিনি বলেছেন যে শীতের নিঃসঙ্গতা বিদায় স্মৃতি কবির মনে গভীর আবেগ সৃষ্টি করেছে। অর্থাৎ শীতের বিদায় কবির মনে এক ধরনের শূন্যতা ও বিষাদের জন্ম দিয়েছে। তিনি হচ্ছে শীতের নীরবতা ও একাকিত্বকে গভীরভাবে অনুভব
করছেন আমরা বলতে পারি। তাই সে স্মৃতি তার মনে হচ্ছে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলছে। আমরা যদি সর্বশেষ পয়েন্টে আসি তাহলে আমরা দেখতে পাবো তিনি বলেছেন যে তাই বসন্তের আনন্দময় আগমনও তার মনকে পুরোপুরি আকর্ষণ করতে পারছে না। অর্থাৎ একদিকে বিদায়ী স্মৃতি কবির মনে এতটাই গভীর যে সে বসন্তের আনন্দকে সম্পূর্ণভাবে উপভোগ করতে পারছেন না। তার হচ্ছে বসন্তের যে আগমন, যে বসন্তের যে পরিবেশ তাকে সম্পূর্ণভাবে মুগ্ধ করছে না। আবার অন্যদিকে হচ্ছে বলতে পারি যে একদিকে যেমন হচ্ছে নতুন ঋতুর আনন্দ, অন্যদিকে হচ্ছে পুরোনো দিনের স্মৃতি কবির মনকে আরো আবেগপ্রবণ করে দিচ্ছে। তারপর এই মূলত দুইটা অনুভূতি নিয়েই এই কবিতাটা লিখেছেন। আমরা শুরুতেই বলেছিলাম আমি যে এই তাহারই পরে মনে এই কবিতায় হচ্ছে কবি তার মানসিক অবস্থাকে ফুটিয়ে তুলেছে। অর্থাৎ সে যে বসন্তকে আগমন করছে তার ওই আনন্দটা তার মধ্যে নেই। অর্থাৎ সে বসন্ত প্রকৃতিতে যে আনন্দ সৌন্দর্য নিয়ে এসেছে ওইটা কবি বিদায় স্মৃতিতে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ তিনি বসন্তকে অস্বীকারও করছে না, কিন্তু বসন্তের যে আনন্দ ওই পুরোপুরি ওই আনন্দটাকেও সে উপভোগ করতে পারছে না। তাই বলা হয়েছিল যে কবিতায় আনন্দ ও বিষাদের মিশ্র অনুভূতি, প্রকৃতিপ্রেম ও স্মৃতির গভীর প্রভাব সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। এখন তোমাদের অনেকেই কোশ্চেন থাকতে পারে যে কবিতার প্রত্যেকটা লাইন কেন আমি ইলাবোরেট করছি না। কবিতার প্রত্যেকটা লাইন যদি আমি ইলাবোরেট করতে যাই তাহলে হচ্ছে কবিতাটা অনেক লেন্দি হয়ে যাবে, তখন তোমাদের আর ভিডিওটা দেখতে ভালো লাগবে না। তাই আমি ট্রাই করেছি পুরো কবিতা থেকে কি পয়েন্টসগুলো নিয়ে দেন ইলাবোরেট করা। তোমাদের যদি কোনো স্পেসিফিক লাইনে প্রবলেম থাকে আমাকে জানাতে পারো, আমি কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এতটুকুই, আবার নেক্সট কোনো এক কবিতা নিয়ে দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ।